আচ্ছা, সকল পিজি টিচারদের আজকে একটা বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে আমি ইউটিউব লাইভটা শুরু করছি। আজকে সকলেই জানেন যে আমাদের কেসের হিয়ারিং হয়েছে। আজকে 2 নম্বরে কেসটা ছিল, জাস্ট স্টার্টিং হলো, বা কেস যে আর্গুমেন্ট পর্ব তার শুরু হলো। আজকে আমরা কি কি বিষয়ে মামলাটা ফাইল করেছি সেটা অমৃতা সিনহা ম্যাডামকে জানানো হলো। তা আমাদের অ্যাডভোকেট ছিলেন আশিস কুমার চৌধুরী, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এবং যথেষ্ট কেস সম্পর্কে বিচক্ষণ, এবং বিশেষ করে 2016 সালের মামলা নিয়ে বিশেষভাবে তিনি বিচক্ষণ একজন মানুষ তথা অ্যাডভোকেট। তা আজকে আমাদের যে স্টার্টিংটা ছিল সেটা 3টে পয়েন্টের উপর বেস করে ছিল, ঠিক আছে। নেক্সট যে তারিখে আর্গুমেন্ট হবে 12 তারিখ, সেই তারিখে এই 3টে পয়েন্টের উপর ক্লিয়ারিফিকেশান করে আলোচনা করা হবে। ম্যাডামের সামনে সমস্ত কিছু উত্থাপন করা হবে। তা যথেষ্ট ভালো, এবং 3টে পয়েন্টই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম পয়েন্ট ছিল যে রিভিউ রেজাল্ট অনুসারে হায়েস্ট প্রায়োরিটি বা এক্সট্রা বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছিল আনটেন্টেড টিচারদের। ম্যাডামটা জানতে চেয়েছিলেন যে মেন জাজমেন্ট যেটা সেখানে উল্লেখ আছে নাকি। তা যে জাজমেন্টের বলে আমাদের প্যানেলটা বাতিল হয়েছিল, তা সেই জাজমেন্টে এই সম্পর্কিত কোনো উল্লেখ নেই। সেটা শুধু বলা আছে যে আপনার আনটেন্টেড টিচার বা নোট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচার এবং ডিসএবিলিটিস ক্যান্ডিডেটদের নিয়োগ করার জন্য বয়সের ছাড় দিয়ে, ঠিক আছে। এবং কি বলা হয়েছে যে স্টিল ভ্যাকেন্সিতে নিয়োগ করার কথা বলা হয়েছে, মানে 2016 সালের ভ্যাকেন্সিতে। তারপরে সঞ্জয়বাবু বা বিচারপতি সঞ্জয় কুমার যিনি রয়েছেন, বিভিন্ন মারফত বিভিন্ন হিয়ারিংয়ের মাধ্যমে যখন রিভিউ জাজমেন্টটা তার প্রকাশিত হওয়ার কথা ছিল, তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে আমরা খুবই ব্যথিত হৃদয়ের সাথে বলছি যে আনটেন্টেড টিচারদের হায়েস্ট প্রায়োরিটি দেওয়া হোক, বা সর্বোচ্চ অধিকার দেওয়া হোক না, দেওয়া উচিত বলে তিনি মনে করেছিলেন। তা সেই পয়েন্টটা তুলে ধরে আজকে জানানো হলো ম্যাডামকে, জাস্ট জানানো হলো। আগামী দিনে অর্থাৎ 12 তারিখে এর ক্লিয়ারিফিকেশান আশা করছি হবে, তবে কেসটা টানবে। আমরা ইতিমধ্যে ক্যান ফাইল করার উদ্যোগ নিয়েছি। যে সমস্ত পিজি টিচার আছেন তারা অবশ্যই এগিয়ে আসুন। ন্যূনতম ফান্ড 800 টাকা সাপোর্ট করে আমাদেরকে সহযোগিতা করুন। এটা আপনার নিজের অধিকার, নিজের পোস্টের জন্য লড়াইটা আমরা করছি। আমরা যাতে পিজিতে বহাল থাকতে পারি তার জন্য সর্বোচ্চভাবে সমস্ত দিক থেকে চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, 2 নম্বর যে পয়েন্ট ছিল সেটা ডেমো মার্কস, ঠিক আছে। যে আনটেন্টেড টিচারদের যিনি যে পোস্টে চাকরি করছেন তাকে সেই পোস্টের ডেমোতে ফুল মার্কস দেওয়া হবে। হ্যাঁ, এটা তুলে ধরেছিলেন হিউম্যানিটি গ্রাউন্ডে, নাহলে হিউম্যানিটির লস হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে তিনি আজকে আর্গুমেন্ট করেছিলেন আমাদের অ্যাডভোকেট। তিনি বলেছিলেন যে এক্সপিরিয়েন্স মার্কসটা যাতে সমভাবে বণ্টিত হয়, নাহলে আর্টিকেল 14 ভায়োলেট হবে। ওকে, তাহলে নেক্সট হিয়ারিং 12/11/2025 তারিখে আমরা সবাই আশা করে রয়েছি যে হিয়ারিংটা যেন ভালো হয়, এবং আমাদের যারা পিজি টিচার আছেন তাদের পক্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন জাজমেন্টটা বার হয় এবং বিষয়টা যেন সিঙ্গেল বেঞ্চেই মিটে যায়। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপার, আজকে যে আর্গুমেন্ট জাস্ট ম্যাডাম শুনেছেন, তাহলে এখান থেকে আমরা একটা সুস্পষ্ট ক্লিয়ার ধারণা পেতে পারি ভবিষ্যতে কি হতে পারি। আমি সেই ভিত্তিতে বলছি যে কোনো আনটেন্টেড টিচারেরই চাকরি যাবে না, যেতে দেওয়া হবেও না, পোস্ট ক্রসও হবে না, ঠিক আছে, কোনো প্রমোশনও হবে না।
এটুকু ক্লিয়ারভাবে বলে দিলাম। সেম পোস্টে বহাল থাকবে 9-10 টিচাররা, পিজিরা পিজিতে, এবং যারা 9-10 আছে 9-10 বহাল থাকবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল দাবি। তাহলে পরীক্ষাটা আমাদের কাছে কোনো ফ্যাক্ট নয়। যিনি খারাপ পরীক্ষা দিয়েছেন, যে সমস্ত আনটেন্টেড টিচার আছে, 9-10 হতে পারে, 11-12 হতে পারে, তা যে কটা পয়েন্টে বললাম আমি, সেই পয়েন্টের ভিত্তিতে তারা কিন্তু তাদের পোস্টে স্থায়ীভাবে আবার চাকরিতে চলে আসতে পারবে। যদিও পে প্রোটেকশন সার্ভিস কন্টিনিউশনের বিষয়টা পরবর্তীতে দেখা যাবে, হয়তো আবারও আদালতের দ্বারস্থ হতে পারে, এবং কমিশন যদি দিয়ে দেয় বা সরকার যদি সহযোগিতা আমাদের সাথে করে, তাহলে অবশ্যই সবাই সার্ভিস কন্টিনিউশন এবং পে প্রোটেকশন পেয়ে যাবে। কারণ পরীক্ষাটা তো আমরা দিয়েছিলাম সকল আনটেন্টেড টিচাররা, যে আমাদের যোগ্যতা পুনরায় মূল্যায়ন করার জন্য। সেটা ক্লিয়ার হয়ে গেছে। 2016 সালে যে ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, 5,000 সামথিং পিজিতে, তা বর্তমানে সেই ভ্যাকেন্সিটা 12,000 সামথিং। তা যে সমস্ত ফ্রেশার্স ভাই বোনেরা আছো, তারাও কিন্তু একটা বৃহত্তর সুযোগ আসতে চলেছে তোমাদের কাছে, এবং তোমরাও যথেষ্ট ভালো রেজাল্ট করেছো। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি, আমি একজন ইন সার্ভিস টিচার হয়ে বলছি যে যারা যেখানে সুযোগ পাওয়ার অবশ্যই তোমরা পাবে। যে এই কেসটা যে শুধু আমাদের কেস বা 11-12 কেস, আমরা আমাদের অধিকার বজায় রাখার জন্য দ্বারস্থ হয়েছি, ঠিক আছে। আর বাকিরা যারা অপপ্রচার করছে, 9-10 টিচাররা, ঠিক আছে, ওই সব ফালতু উড়ো কথায় কান দেওয়ারও কোনো দরকার নেই। কেস সম্পর্কে কিছুই বোঝে না। আজকে আর্গুমেন্ট থেকে সেটা পরিষ্কার যে প্যানেলটা বাঁচানো সম্ভব হতো, কিন্তু এদের চক্রান্তকারী একটা মনোভাব কাজ করেছিল তা প্রমোশনের জন্য। সেই জন্য কিন্তু প্যানেলটা গেছে, বা রিভিউ জাজমেন্টও কিন্তু আমরা জিততে সক্ষম হয়নি। এবং বর্তমানে যে কিউরেটিভ রয়েছে সেটা কিন্তু এরা জিততে দেবে না, কারণ এরা প্রমোশনের পিছনে দৌড়াচ্ছে, সেটা এদেরকে হতে দেওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের কেস নাম্বার ছিল 25/0-15-2025, যেটা ফাইলিং হয়েছিল 4 নভেম্বর 2025 তারিখে। তা এখানে দেখা যাচ্ছে যে 4টে ক্যান ফাইল হয়েছিল। এক হচ্ছে জগন্নাথ হাউলি, 2 হচ্ছে চিন্ময় মণ্ডল, তাদের বিশেষ পরিচিত মুখ চিন্ময় মণ্ডল, আর 2জন 3 এবং 4 আমার নাম দিয়ে বিশ্বজিৎ বিশ্বাস। তা আজকে যে ঘটনাটা দেখলাম, আজকে তো শুধু স্টার্টিং হিয়ারিং ছিল। তা মঞ্চ বা যারা ক্যান করেছেন, যোগ্য মঞ্চ তো বেশিরভাগই 9-10, তা যারা ক্যান করেছেন তারা দেখলাম যে বিশাল বড় বড় মাপের অ্যাডভোকেট এখানে লাগিয়ে দিয়েছেন। মেনকা গুরুস্বামী ম্যাডাম থেকে শুরু করে, অনিন্দ মিত্র স্যার থেকে শুরু করে, আর সুবীর সান্যাল থেকে শুরু করে, ঠিক আছে, মানে ওই গোটা 6 তারিখের গোটা টিমই 10 তারিখে ছিল, সেটা আমরা দেখলাম। যাই হোক, আমাদের কিন্তু মামলার বেস পয়েন্ট ভালো এবং গ্রাউন্ডও ভালো। আপনারা আমাদেরকে ক্যান ফাইল করতে ফান্ড সাপোর্ট করুন, এবং আমরা চেষ্টা করছি যে যিনি যে পোস্টে চাকরি করতেন তিনি যেন সেই পোস্টেই বহাল তবিয়তে ভবিষ্যতেও চাকরিটা করতে পারেন, ঠিক আছে। মানে এখান থেকে যারা আনটেন্টেড টিচার, তাদের শুধু এক্সপিরিয়েন্স মার্কসের সুবিধা নয়, এখান থেকে আমি আরও 2টো সুবিধা এখানে জুড়ে দিয়েছি কেসটা করার জন্য। এক হচ্ছে হায়েস্ট প্রায়োরিটি, যেটা দেওয়া উচিত বলে সুপ্রিম কোর্ট মনে করছে, এবং 10 মার্কস ডেমোর, সেটা যিনি যে পোস্টে চাকরি করছেন তিনি সেই পোস্টেই পাবেন। এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তাহলে হায়েস্ট প্রায়োরিটিটা আগেই যুক্ত হবে। সেখানে এখন দেখা যাক কমিশন আমাদের জাজমেন্ট হোক, সমস্তটা তো আদালতের উপর নির্ভর। কমিশন আমাদের কতটা হায়েস্ট প্রায়োরিটি দেয় বা কতটা গ্রেস মার্কস দেয়, ঠিক আছে, তাহলে আমরা আমাদের পোস্টে অনায়াসে বহাল থাকতে পারবো। আর তো বললাম যে ফ্রেশার্স যারা আছে তারা কিন্তু 11-12-এও চাকরি পাবে, শুধু 9-10-এ নয়। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। আর বিশেষ করে ফ্রেশারদের যে 10 মার্কস নিয়ে কেস আছে, সেই কেসের একটা আক্ষরিক অর্থ আমি বলে দিই, যে এই কেসটা
সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু কেসটা বাতিল করে দিয়েছিলেন। এখন যারা কেসে পার্টি হয়েছেন, যে সমস্ত টিচার্সরা আনটেন্টেড টিচার্সরা ক্যান ফাইল করেছেন, তারা ওই যে জাজমেন্টটা নিয়ে গিয়ে ম্যাডামের সামনে তুলে ধরুক, ম্যাডাম এই কেসের হিয়ারিং তো আগেই হয়ে গেছে, সেটা সুস্পষ্টভাবে বলুক, তাহলে হয়তো এটা ঠিক টিকবেও না। অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স মার্কসটা দেওয়া হয়েছে আনটেন্টেড টিচাররা যাতে নিজ পোস্টে বহাল থাকতে পারে তার জন্য, যিনি যে পোস্টে কর্মরত ছিলেন তার জন্যই দেওয়া হয়েছে। কারণ এমএ ফাইল 709 অনুসারে বলা হচ্ছে যে অ্যাফোরসেড ভ্যাকেন্সির কথা, ঠিক আছে, যিনি যে পোস্টে কর্মরত ছিলেন তাকে সেই পোস্টে রাখার জন্য কিন্তু পরীক্ষাটা দেওয়ার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি এটাই ছিল, এটাই হতে চলেছে, আগামীতে এটাই হবে। ফ্রেশারদের কোনো টেনশানও নেই। যারা ভালো স্কোর করেছো বা মিডিয়াম স্কোর করেছো, দেখো হিউজ তো ভ্যাকেন্সি। কারণ আমি তো আগেই বলেছি যে 9, 10, 11, 12-এ আমি 2016 সালে যখন পরীক্ষা দিই তখন কিন্তু পিজিতে 68টা ভ্যাকেন্সি ছিল। বর্তমানে সেটা হয়েছে 179টা। 68টার জায়গায় 179টা, 111টা ভ্যাকেন্সি বেড়েছে। এই 68টা টিচারের মধ্যে আবার ধরো কিছুজন আছে টেন্টেড, বেশ কয়েকজন বন্ধু 12 থেকে 14 জন কলেজ সার্ভিসে পেয়ে গেছে। তোমাদের ঘাবড়ানোর অতটা কিছু এখনও হয়নি, ঠিক আছে। তবে একটাই কথা বলবো, যে কেসটা করছো সেই কেসটা কতদূর টিকবে সেটা আমার মনে প্রশ্ন আছে। যদি টিকতো তাহলে আমি হয়তো ক্লিয়ার বলে দিতাম যে এই কেসটা টিকবে, কিন্তু এই কেসটা তো আগে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। যেটা করছো সেটা বোধহয় তোমাদের মানসিক একটা চাপ সৃষ্টি করেছে, যেভাবেই হোক সেটা তোমরা হয়তো মানুষ অনেক সময় উল্টো পাল্টা বোঝে না, বুঝে হয়তো আদালতের দ্বারস্থ হয়, হয়তো তোমরা এটাই করেছো বা কেউ তোমাদের হয়তো বুঝিয়েছে, তার বোঝার ভিত্তিতে তোমরা এটাই করেছো। এই মামলাটা কিন্তু টিকবে না। তোমরা চাকরি পাবে, আমার মামলাটা যদি আমি টেকাতে পারি তাহলে অবশ্যই চাকরি পাবে। এটুকুই আমার বলার ছিল। তাহলে আমার এই মামলার ফলে যিনি যে পোস্টে চাকরি করছেন তিনি সেই পোস্টেই চাকরিটা করতে পারবেন, সে 9, 10ই হোক, 11, 12ই হোক, কোনো দ্বিমত নেই। এবার যারা প্রমোশন নিয়ে কাদা ছোড়াছুড়ি করবে আপনারা তাদের দিকে আঙুল তুলুন, হ্যাঁ, তাদের দিকে আঙুল তুলুন। যে কেউ তো 9, 10-এর টিচার, তাহলে সে 11, 12-এ কী বেসিসে এক্সপিরিয়েন্স মার্কস পায়, ঠিক আছে। আর তাছাড়াও এখন আর ওই সব ভেবেও লাভ নেই, কারণ এখানে হায়েস্ট প্রায়োরিটির কথা আমি ইনক্লুড করে দিচ্ছি। ওটা যিনি যে পোস্টে চাকরি করতেন তাকে সেই পোস্টে দেওয়া হবে। ওকে, সকলে ভালো থাকবেন। সামনে ইন্টারভিউ, সকলে প্রস্তুতি নিন। আশা করি আপনাদের ভালোই হবে এবং সকলে সুরক্ষিত থাকতে পারবেন। এই বলে আজকে আমার ইউটিউব লাইভ এখানেই শেষ করছি।